আমরা যে বাংলা ভাষায় কথা বলি বা লিখি, কখনো কি মনে হয়েছে এর পেছনেও একটা দারুণ বিজ্ঞান কাজ করছে? মানে পুরো একটা সিস্টেম। চলুন আজ আমরা এই সিস্টেমটার ভেতরে ডুব দেব আর বাংলা ধ্বনিতত্ত্বের এই অসাধারণ জগৎটা ঘুরে দেখব। এই প্রশ্নটা দিয়েই কিন্তু সবকিছু শুরু। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা যে কথাগুলো বলি সেগুলো তো হাওয়ায় মিলিয়ে যায়, তাই না? কিন্তু কিভাবে সেই ক্ষণস্থায়ী শব্দগুলো লেখার মাধ্যমে একটা স্থায়ী রূপ পায়? কিভাবে একটা সিস্টেমে বাধা পড়ে? চলুন এটাই খুঁজে বের করা যাক। যে কোনো ভাষার বর্ণমালা বুঝতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা হলো আমরা যা উচ্চারণ করছি, মানে সাউন্ড বা শব্দ, আর সেটার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করছি, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। চলুন এই একদম বেসিক জায়গাটা দিয়ে শুরু করা যাক। তাহলে দেখা যাক। এখানে দুটো মূল ধারণা আছে, ধ্বনি আর বর্ণ। ধ্বনি হল ভাষার সেই সবচেয়ে ছোট অংশটা যা আমরা কানে শুনি। এটা কিন্তু ক্ষণস্থায়ী, মানে বলার সঙ্গে সঙ্গেই শেষ। আর বর্ণ কি? বর্ণ হল ওই ধ্বনিটারই একটা লিখিত রূপ, একটা চিহ্ন যা আমরা চোখে দেখতে পাই এবং যা স্থায়ী। সোজা কথায়, ধ্বনি কানে আসে আর বর্ণ চোখে দেখা যায়। আচ্ছা, ধ্বনি আর বর্ণের পার্থক্য তো বোঝা গেল। এবার চলুন বাংলা ভাষার মূল সিস্টেমটার ভেতরে প্রবেশ করা যাক, মানে আমাদের বর্ণমালা। এই বর্ণমালাকে বাংলায় লেখার জন্য একটা কমপ্লিট টুল কিটও বলা যেতে পারে। তো বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টা। একবার ভাবুন তো, মাত্র এই ৫০টা চিহ্ন ব্যবহার করেই আমরা কত হাজার, কত লক্ষ শব্দ লিখি আর বলি। অসাধারণ, তাই না? এই ৫০টা বর্ণকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ১১টা হল স্বরবর্ণ আর বাকি ৩৯টা হল ব্যঞ্জনবর্ণ। এবার চলুন এই দুটো ভাগকে আরেকটু কাছ থেকে দেখা যাক। প্রথমে স্বরবর্ণ দিয়ে শুরু করি। স্বরবর্ণকে কিন্তু এক কথায় ভাষার শ্বাস বলা যায়। কারণটা খুব সহজ। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ফুসফুস থেকে বাতাস কোনো রকম বাধা ছাড়াই সরাসরি মুখ দিয়ে বেরিয়ে আসে, একদম স্বর বা সুরের মতো। সংজ্ঞার দিক থেকে দেখলে স্বরবর্ণ হল সেই সব ধ্বনি যেগুলো বলার সময় আমাদের মুখের ভেতরে বাতাস একদম ফ্রিভাবে কোনো রকম বাধা বা ঘষা না খেয়ে বেরিয়ে যেতে পারে। এখন এই স্বরবর্ণগুলোকে আবার উচ্চারণের সময় দিয়ে ভাগ করা হয়। কিছু আছে হ্রস্বস্বর বা ছোট স্বর, যেগুলো বলতে কম সময় লাগে, যেমন অ, ই, উ, রি। আর বাকিগুলো হলো দীর্ঘস্বর, মানে লম্বা স্বর। এগুলো উচ্চারণে একটু বেশি সময় লাগে, যেমন আ, ই, উ, এ, ঐ, ঔ। স্বরবর্ণ তো গেল, এবার আসা যাক ব্যঞ্জন বর্ণের জগতে। এগুলো হলো সেই সব সাউন্ড যেগুলো আমাদের মুখের ভেতরের বিভিন্ন অংশ, যেমন জিহ্বা, ঠোঁট বা তালু ব্যবহার করে তৈরি হয়। মানে বাতাসকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। ব্যঞ্জনবর্ণ কিন্তু স্বরবর্ণের ঠিক উল্টো। এই ধ্বনিগুলো বলার সময় ফুসফুস থেকে আসা বাতাসটা মুখের ভেতরে কোথাও না কোথাও, হয় ঠোঁটে, জিহ্বায় বা দাঁতে বাধা পায়, আর এই বাধার ফলেই একটা নির্দিষ্ট ব্যঞ্জনধ্বনি তৈরি হয়। বাংলা ব্যঞ্জনবর্ণকে চেনার একটা দারুণ উপায় হল মহাপ্রাণতা বা অ্যাসপিরেশন। এর মানে হল একটা বর্ণ বলার সময় মুখ দিয়ে ঠিক কতটা বাতাস বা শ্বাস বেরিয়ে আসছে, বাতাসের চাপ কম নাকি বেশি। বিষয়টা দারুণ মজার। কিছু বর্ণ আছে অল্পপ্রাণ, মানে উচ্চারণের সময় বাতাসের চাপটা কম থাকে, যেমন ক। আর ঠিক তারপরেই আছে মহাপ্রাণ বর্ণ, যেখানে বাতাসের চাপ অনেক বেশি থাকে, যেমন খ। একবার চেষ্টা করে দেখলেই পার্থক্যটা বোঝা যায়। ক বলার সময় বাতাস প্রায় বেরোয় না, কিন্তু খ বলার সময় একটা জোর হাওয়া বেরিয়ে আসে। ব্যঞ্জন বর্ণকে ভাগ করার আরেকটা গুরুত্বপূর্ণ উপায় হল ঘোষত্ব বা ভয়েসিং। এর মানে হল বর্ণটা উচ্চারণের সময় আমাদের গলার ভেতরের স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড কাঁপছে কিনা। এখানেও দুটো ভাগ আছে, অঘোষ আর ঘোষ। অঘোষ বর্ণ বলার সময় গলার স্বরতন্ত্রী কাঁপে না, যেমন ক বা খ। কিন্তু ঘোষ বর্ণ বলার সময় ঠিকই কাঁপে, যেমন গ বা ঘ। নিজের গলায় হাত রাখলে কিন্তু এই কাঁপুনিকা অনুভব করা যায়। আর এই যে পুরো চার্টটা,
এটাই হলো বাংলা ব্যঞ্জনবর্ণের একটা ব্লুপ্রিন্ট। এখানে মহাপ্রাণতা আর ঘোষত্বের নিয়মগুলো মিলেমিশে কি দারুণভাবে পুরো সিস্টেমটা তৈরি হয়েছে। কোনো কিছুই কিন্তু এলোমেলো নয়, সবকিছুই একটা নিখুঁত যুক্তির উপরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো আমরা বর্ণগুলোকে আলাদা আলাদাভাবে দেখলাম, কিন্তু শব্দ তৈরির সময় এই বর্ণগুলো কিভাবে একসাথে জুড়ে যায় তারও কিন্তু কিছু দারুণ নিয়মকানুন আছে। চলুন এবার সেই নিয়মগুলো একটু দেখা যাক। যেমন ধরুন এই নত্ববিধানের নিয়মটা, মানে কোথায় ন বসবে। মূলত সংস্কৃত থেকে আসা শব্দে ট বর্গের কোনো বর্ণের আগে বা রি র স্বরের পরে ন বসে। তবে হ্যাঁ, দুটো আলাদা শব্দ মিলে যখন একটা নতুন শব্দ তৈরি হয়, যেমন ত্রিনয়ন, তখন কিন্তু এই নিয়মটা আর খাটে না। ঠিক একইভাবে কোথায় স বসবে তার জন্য একটা নিয়ম আছে। একে বলা হয় সত্ত্ববিধান। যেমন অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণের পরে স বসে। কিন্তু মজার ব্যাপার হলো বিদেশি কোনো শব্দে, যেমন স্টেশন বা মাস্টার, এসব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজ করে না। এটাই প্রমাণ করে যে বাংলা বানান কতটা নিয়ম মেনে চলে। তবে ভাষা তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? এটা সময়ের সাথে বদলায়। যেমন বাংলা একাডেমি এখন কিছু নতুন নিয়ম এনেছে, যেমন দেশ বা ভাষার নামে ইকারের বদলে ইকার ব্যবহার করা বা কর্ম বানানের রেফের পরে দুটো ম না লেখা। এই পরিবর্তনগুলোই বলে দেয় যে ভাষা আসলে একটা জীবন্ত সিস্টেম। সব মিলিয়ে তাহলে এটাই বলা যায়, আমাদের মুখের ক্ষণস্থায়ী শ্বাস বা ধ্বনি থেকে শুরু করে লেখার স্থায়ী চিহ্ন পর্যন্ত পুরো ভাষাটাই আসলে একটা অসাধারণ যৌক্তিক সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা প্রতিদিন যে ভাষায় কথা বলি তার গভীরে এমন আর কি লুকানো নিয়ম কাজ করছে যা হয়তো আমরা খেয়ালই করি না। একটু ভাবলেই কিন্তু ভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে।